নন্দিনীর বিয়ের উপহার হিসাবে পুরনো কেস পাঠালো বিজিত লাহিড়ী, যেগুলো নন্দিনীকে পুড়ে ফেলার জন্য হুমকি দিল বিজিত। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো বলরাম নন্দিনীর যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সমস্ত খবর ফোনে জানিয়ে দেয় পরশুরামকে। বলছে, জানিস নন্দিনী মুখার্জি যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ছেলেটির ধনী, নিউ টাউন রাজারহাটে বড় বাড়ি রয়েছে, তবে এর দ্বিতীয় বিয়ে। পরশুরাম বুঝতে পারে এত বড় দুটি পরিবারের মধ্যে হঠাৎ করে এই সম্পর্ক তৈরি হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো পরিকল্পনা রয়েছে। বলরাম বলে, এখানে একটা অনুঘটক রয়েছে যে বিয়েটা করাতে মরিয়া হয়ে উঠেছে। পরশুরাম বলে, কিন্তু সেই মানুষটি কে? সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। বলরাম তখন বলে, কোনো যুদ্ধ না করে সে যেন এক বড় লড়াইয়ের প্রথম ধাপ জিতে ফেলেছে। সৌরভ, ডোডো, আয়ুষী, জিৎ, বিজিত সবাইকে নিয়ে সে নতুন করে হিসাব কষতে শুরু করে। যদিও তার সন্দেহ এখনও শেষ হয়নি। সে ঠিক করে বিয়ের সব আয়োজন চলুক, কিন্তু সে আড়াল থেকে প্রতিটি ঘটনার উপর নজর রাখবে। এটা বলে ফোন রেখে দেয় বলরাম। অন্যদিকে দেখা যায় নন্দিনীর নামে একটি রহস্যময় উপহার আসে। বাড়ির কেউ সেটি খুলেনি। সবাই ভেবেছিল হয়তো কেউ শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছে, কিন্তু নন্দিনী যখন বক্সটি খুলে দেখে তার চোখ কপালে উঠে যায়। ভিতরে রয়েছে একগুচ্ছ পুরনো কেস ফাইল। ঠিক সে সময় একটি ফোন আসে। ফোন করেছে বিজিত লাহিড়ী। সে তখন বলে, ওই ফাইলগুলোর কোনো দরকার নেই, সেগুলো পুড়িয়ে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। সেই কেস, সেই প্রমাণ, সেই অতীত সবকিছু শেষ হয়ে গিয়েছে, তাই ফাইলগুলোরও শেষ কৃত্য হওয়া উচিত। নন্দিনী রাগে ফেটে পড়ে, কিন্তু বিজিতাকে শান্ত থাকতে বলে। সে জানায় নন্দিনীর আসন্ন বিয়েটাই এখন তাদের সবচেয়ে বড় ট্র্যাম্প কার্ড। বিয়ে হবে, শঙ্খ বাজবে, সানাই বাজবে, বর আসবে, নন্দিনী শ্বশুরবাড়ি যাবে, আর সেই পথে তাদের পরিকল্পনা এগোবে। শেষে বিজিত নন্দিনীকে অগ্রিম শুভ বিবাহের শুভেচ্ছা জানিয়ে ফোনটা কেটে দেয়। ফোন রাখার পর নন্দিনী হতবাক হয়ে যায়। নন্দিনী সবাইকে জানায় বিজিত ফোন করেছিল। সে বলেছে এই কেসের সমস্ত ফাইল পুড়ে ফেলতে হবে, কিন্তু নন্দিনী রাজি হয় না। সে বলে, আজ যদি প্রমাণ নষ্ট করে দেওয়া হয় তাহলে ভবিষ্যৎ সত্য প্রকাশের আর কোনো পথ থাকবে না। পরশুরামকে হয়তো আজ বেঁধে রাখা হয়েছে, কিন্তু সেই শিকল ভাঙতে কতক্ষণ লাগবে। তাই সে সিদ্ধান্ত নেয় কোনো অবস্থাতেই ফাইলগুলো নষ্ট করবে না। ভূমিকা বলে, শোনো, নতুন করে কোনো ঝামেলা তৈরি করা যাবে না। তুমি তোমার বাবার কথায় বিয়েতে রাজি হয়েছ, এখন শান্তভাবে অনুষ্ঠান শেষ করা সবচেয়ে জরুরি। এরপর আমরা দেখতে পাবো দীপালি পিকু এবং লাট্টুকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে পরশুরামের কাছে। বলছে, নাও নাও তোমার ছেলে মেয়েকে, পা পা করে মাথা খেয়ে ফেলেছে, তাই সুন্দর করে সাজিয়ে দিয়ে গেলাম। পিকু তখন দীপালিকে বলে, আচ্ছা ভালো দিদি, বর আসবে না? তখন বলে, হ্যাঁ আসবে তো। পিকু তখন বলে, বড় মাসের বিয়ে হবে? দীপালি বলে, হ্যাঁ হবে তো। লাট্টু তখন বলে, সেজন্য বোধহয় বিলেন্সটা ছাড়া পেয়ে গেল। তখন ওইখানে তটিনী চলে আসে, লাট্টুকে রাগ করতে থাকে। বলছে, কি হচ্ছে, এসব কি কথা বলছো, আর এইসব কথা তোমাদের কে বলেছে? পিকু তখন বলে, মাম্মি, বাড়িরা সবাই ডিসকাস করছিল, এজন্যই আমরা শুনেছি। তটিনী তখন বলে, কি ডিসকাস করেছিল? পিকু বলে, মাম্মি, ওরা ডিসকাস করেছিল যে পা হেরে গিয়েছে। তটিনী বলে, কে বলেছে? পিকু বলে, বাবিন মামা, ভানু আঙ্কেল, প্রার্থনা মাসি, সব থেকে বেশি বলছে আয়ুষী মাসি। আয়ুষী এবং প্রার্থনা তখন ওইখানে চলে আসে। আয়ুষী বলে, ভুল তো কিছু বলিনি। হ্যাঁ, এখন তো ভিলেনের যুগ, এ যুগে ভিলেনরাই জেতে আর হিরোরা হারে। তটিনী তখন বলে, ছি ছি, আমার না ভাবতেও অবাক লাগছে যে তোরা ওদের মাসি হোস। আয়ুষী, দুটো বাচ্চার সামনে তোরা এ ধরনের কথাবার্তা বলছিস? তোর এখনো মনে হয়নি যে ওরা কি ভাবতে পারে? আয়ুষী তখন বলে, হ্যাঁ ভাবতে দাও, জামাইবাবু ডিফিট হবে তো লড়াই করে সবসময় কি জেতা যায়? লড়াই করার জন্য ক্ষমতা থাকা দরকার, একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। জামাইবাবু এই যে ধুতি পাঞ্জাবি পরে আসছে, কেমন দেখাচ্ছে, কার্টুন কার্টুন দেখাচ্ছে। একটু পরে কর্ণ চ্যাটার্জি, কাবির, বাবিন্দা, ভানুদা সবাই তো আসবে। এরপর আরেকজন আসবে, স্পেশাল গেস্ট। দীপালি তখন বলে, কে আসবে? আয়ুষী বলে, বিজিত লাহিড়ী। দীপালি যা শুনে বলে, বিজিত একদমই বাড়িতে ঢুকবে না। আয়ুষী রাগান্বিত হয়ে বলে, বিজিত আসবে, কেউ বিজিতকে আটকাতে পারবে না, কারণ আমার প্রিয় জামাইবাবু আগে ছিল গুখুর সাপ, এখন হয়েছে ঢোড়া সাপ। এটা বলে তটিনী তাকে মারতে যায়, আর তখন হাতটা ধরে ফেলে আয়ুষী। বলছে, একদম আমার গায়ে হাত তুলবি না, বলে রাখলাম। তুই আমাকে শাসন করার কে? যা শুনে তটিনী কষ্ট পায়। বলছে, কি বলছিস, তোকে আমি শাসন করতে পারি না? আমি কি তোর কেউ হই না? তখন বলে, না তুই আমার কেউ হস না,
কারণ তুই অভিজিৎকে অপমান করেছিস। কর্ণ চ্যাটার্জি, কাবির চ্যাটার্জি, আরাধা, জিৎ মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, সবাইকে তুই অপমান করেছিস। এই বাড়ির প্রত্যেকটি সদস্যকে অপমান করে গিয়েছিস দিনের পর দিন। তটিনী তখন বলে, আরেকটা কথাও বলবি না, বুঝতে পেরেছিস? প্রার্থনা তখন বলে, কেন, কি হবে তাতে? দীপালি তখন বলে, প্রার্থনা এসে তোমরা ঘরে যাও। আয়ুষে তখন বলে, যাচ্ছি। আচ্ছা তটিনী যাওয়ার সময় বলে যাচ্ছি, ফাইলগুলো কোথায়? ফাইলগুলো পুড়িয়ে দিস। কারণ বিজিৎ ফোন করেছিল ফাইলগুলো পুড়িয়ে দিতে, ছাই করে দিতে বলেছে। তারপর সমস্ত পাস্ট রেকর্ড, আর কোনো প্রমাণ থাকবে না। প্রার্থনা বলে, তারপরে তো জামাইবাবু এই পুরো বিয়ের সমস্ত দায়িত্বটাই নিয়েছে। সত্যি জামাইবাবু, তোমাকে না হারতেই হতো, কোনোদিন না কোনোদিন তোমাকে হারতেই হতো। আর শোনো লাট্টু পিক্কু শোনা, তোমাদের বাবা না কোনো হিরো নয়, কোনো রিয়েল হিরো নয়, বুঝতে পেরেছ? তোমাদের বাবা একজন সার্ভিস চাকরি করে, খুব সাধারণ মানুষ। সাধারণ মানুষ কখনো হিরো হতে পারে না। তটিনী তখন বলে, প্রার্থনা একদম চুপ, কোনো কথা বলবি না, আমার স্বামীকে আর কোনো অপমান করবি না। সব কিছু একটা লিমিট থাকে প্রার্থনা, তোরা না সেই লিমিট ক্রস করে গিয়েছিস। তুই খুব ভালো করেই জানিস ও একটা দায়িত্ব পালন করছে, ও বাড়ির বড় দায়িত্ব পালন করছে। তুই খুব ভালো করেই জানিস 10 বছর আগে দিদির সাথে যে ঘটনাটা ঘটেছিল, সেই কষ্টটা, সেই যন্ত্রণাটা দিদি এখনও বয়ে বেড়াচ্ছে। আর ও শুধুমাত্র দিদির জন্য সব সহ্য করছে, কারণ ডেডি ওর কাছে হাত জোর করে প্রে করেছে একটা সুযোগ দিতে, আর এই সুযোগটাই সে দিচ্ছে। তার মানে এই না তোরা কন্টিনিউয়াসলি মজা করে যাবে, আমি এটা কখনোই হতে দিব না। তখনই ওইখানে বাবিনার কবি চলে আসে, বলছে মজা তো হবে। তোর জামাইকে যদি বিয়ের সময় জোকার না বানিয়ে দিয়েছি না, তাহলে আমার নাম না বাবিন মুখার্জি না। কবির বলে, কি জামাইবাবু, কেমন লাগছে? মাই ডিয়ার জামাইবাবু, সরি স্পেশাল ব্রাঞ্চ অফিসার, কেমন লাগছে পারিবারিক কর্তব্য পালন করে? আপনি এই চাকরিটা ছেড়ে দিন। আমি ডেডিকে বলেছি কোনো একটা চাকরি আপনাকে জোগাড় করে দিবে। ছোটখাটো ক্যারানের চাকরি করতে পারেন, তবে হ্যাঁ সিকিউরিটি গার্ডের চাকরি দেব না, বডিগার্ডের চাকরি দেব। যা শুনে পরশুরাম নিজেকে সামলাতে পারে না, একদম গলা চিপে ধরে এক হাত দিয়ে ঝুলে রাখে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর আরাধা চলে এসে জামাইবাবু বলে চিৎকার করে ডাকে, তখন তাকে নামিয়ে দেয়। এরপর গলা ধরে খুব অস্থির হতে থাকে কবির। পরশুরাম বলে, তুমি ওকে বুঝিয়ে দাও আরাধা, তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও, ও যেন লিমিটটা ক্রস না করে। আমি আমার সমস্ত দায়িত্ব পালন করব। আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে দায়িত্ব পালন করতে হবে। আর এজন্য কেউ মজা যেন আমার সঙ্গে না করে, তাহলে কিন্তু দুঃখযোগ্য বেঁধে যাবে, বুঝতে পেরেছ? দুঃখযোগ্য। এরপর পিকু এবং লাট্টু, ছোট বাচ্চাগুলো এখনো বুঝতে পারছে না আসল সত্যটা কি। তারা সরল মনে প্রশ্ন করে, যদি ভিলেনরাই সবসময় জিতে যায়, তাহলে পৃথিবীতে আর কোনো নায়ক থাকবে না। রামচন্দ্র কৃষ্ণ তাদের মতো মানুষ কি আর কখনো আসবে না? শিশুদের এই সরল প্রশ্নে মুহূর্তের জন্য চুপ হয়ে যায় পরশুরাম। এরপর আমরা দেখতে পাবো তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, ঘুমিয়ে থাকা জঙ্গলের বাঘকে জাগাবেন না, নইলে কিন্তু একটি লাশও খুঁজে পাওয়া যাবে না। যা শুনে কর্ণ চ্যাটার্জি পুরো অবাক হয়ে তটিনীর দিকে তাকিয়ে থাকে। এদিকে পরশুরাম বলে, সৌরভ এখনও কিন্তু তোর জন্য আমার রিভলভারে একটা গুলি রয়েছে। এরপর পরশুরাম বলরামকে বলে, একটা প্রশ্ন আছে, এখানে যেটা হচ্ছে সেটা কেন জানি না, মনে হচ্ছে পাশা খেলার মতো হচ্ছে, কিন্তু পাশাটা কে খেলছে, সেই গুটিটা কে চালছে? কর্ণ চ্যাটার্জি এটা বলে পরশুরাম বলরামের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো প্রিভিয়াস নেক্সট আকর্ষণীয় পর্বটি আরো অনেক আকর্ষণীয় হচ্ছে। তো নেক্সট আপডেটটি কেউ মিস করবে না। সবাইকে ধন্যবাদ।